গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। যারা কেপিএসআই মেন স্পেশাল 3 মাসের স্পেশাল কোর্সে যারা জয়েন হতে চাইছো, তোমরা শীঘ্রই 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। সেই সঙ্গে যে WPSI ফ্রিলি প্লাস মেন বা শুধুমাত্র মেনের যারা কোর্স নিতে চাইছো, তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করে নিতে পারো, কারণ আজকেই হচ্ছে নতুন ব্যাচের লাস্ট ডেট অ্যাডমিশনের। অবশ্যই কেপিএসআই মেন স্পেশাল ব্যাচ আলাদা এবং হচ্ছে WPSI এর ব্যাচ আলাদা। তো দেখে নাও যে বেসিক ইংলিশের ক্লাস আমরা গতকালকে ধরেছিলাম, বা WPSI বা KPSI ইংলিশ পার্ট যেটা পেপার 2 তে থাকে, কোন কোন সিলেবাস গুলো থাকে এবং কিভাবে রেডি করতে হবে বা বেসিক ইংলিশটাকে কিভাবে স্ট্রং করবে সেই বিষয়ে আলোচনা করেছিলাম। তো গতকালকে ছোট ছোট সেন্টেন্স কিভাবে সেন্টেন্স স্ট্রাকচার করতে হবে সেই ব্যাপারটাও দেখিয়েছিলাম, বা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ভার্ব দিয়ে কিভাবে করতে হয় সেই ব্যাপারটা দেখিয়েছিলাম। তো আজকে টেন্স ধরছি। টেন্সের মধ্যে প্রেজেন্টের ভাগ অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটাকে আজকে ধরছি। তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট। একটা প্রেসি রাইটিং বলে একটা ট্রান্সলেশন দেখবে, বেশিরভাগ ক্ষেত্রে ট্রান্সলেশন প্রেজেন্ট ইনডিফিনাইটের দেওয়া থাকে, বা যেখানে একটা এসে তুমি যদি লেখো, এসে রাইটিং এর ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইটের ব্যবহারটাই বেশি হয়। আর এটা হচ্ছে প্রাথমিক মানে একটা স্টেপ বলতে পারো, ফান্ডামেন্টাল স্টেপ, যে এটা শিখলে পরে আস্তে আস্তে অন্য জিনিসগুলো শিখতে বেশি সুবিধা হবে। তো দেখে না যে প্রেজেন্ট ইনডিফিনাইট কাকে বলা হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট হচ্ছে সেই সমস্ত বাক্য বা সেই সমস্ত কথাগুলো, মানে যেগুলো হচ্ছে বর্তমানের সাধারণ ঘটনা, বর্তমানের সাধারণ ঘটনা বা প্রতিদিনের অভ্যাসগত ঘটনা বা চিরন্তন সত্য, যেগুলো হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, এই সমস্ত বাক্যগুলোই হচ্ছে কি যে প্রেজেন্ট ইনডিফিনাইট। এর স্ট্রাকচারটা তোমরা সবাই জানো যে সাবজেক্ট প্রথমে বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে হচ্ছে অবজেক্ট বসবে। আর স্পেশাল কেস যেটা আছে মনে রাখতে হবে, যেটা অনেক সময় ভুল হয়ে যায়, সেটা হচ্ছে পার্সন কয় প্রকার। পার্সন হচ্ছে 3 প্রকার। ফার্স্ট পার্সন মানে আমি আমরা, সেকেন্ড পার্সন তুমি তোমরা, থার্ড পার্সন হচ্ছে সে তারা, হি বা সি বা হচ্ছে দে। তারপরে যা কিছু আছে মানে নাম যেগুলো আছে সেইগুলো সব হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, মানে থার্ড পার্সন। তো এটাই মনে রাখতে হবে, থার্ড পার্সন সিঙ্গুলার যদি হয় তবে ভার্বের সঙ্গে কি বসবে, এস বা ইএস বসবে। যেমন হি যদি সে প্রতিদিন বিদ্যালয়ে যায় যদি বলি, তাহলে কি বলবো, হি গোজ টু স্কুল এভরিডে। তাই তো, গোর সঙ্গে ইএস যোগ হয়। এটা আশা করি অনেকেই জানো, কিন্তু মনে করে দিলাম, তার কারণটা হচ্ছে অনেক সময় আমরা এটা ভুলে যাই, দিয়ে সিলি মিস্টেক হয়ে যায়। তো প্রথম বাক্য যেটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ, দেখো যে আমি প্রতিদিন বিকেলবেলা নদী তীরে ঘুরতে যাই। আমি প্রতিদিন বিকেলবেলা নদী তীরে ঘুরতে যাই। এটা তো আজকে বলেই দিচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেরই আমরা এক্সাম্পল করাচ্ছি, কিন্তু তোমাকে বুঝতে হবে। ধরো পরীক্ষার সময় তো বলে দেবে না যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে হবে, তখন তোমাকে কিভাবে করতে হবে, যে প্রতিদিন কথা আছে, অভ্যাসগত বা প্রতিদিনের সাধারণ ঘটনা বলছে। আমি প্রতিদিন বিকেলবেলা নদীর তীরে ঘুরতে যাই, মানে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে সাবজেক্ট কোনটা, আমি, তাহলে কি হলো, আই। এরপরে তোমাকে ভার্ব দেখতে হবে, যে নদীর তীরে ঘুরতে যায় বা পরিদর্শন করা যাওয়া, মানে কি ভিজিট বলতে পারি। কিন্তু আই দেখো, আই সিঙ্গুলার, কিন্তু এটা কি ফার্স্ট পার্সন, সেই কারণের জন্য ভার্বের শেষে এস বাই এস বসবে না, শুধুমাত্র থার্ড পার্সন হলে তো আমি বুঝবো। তাহলে কি হয়েছে, আই ভিজিট, আমি পরিদর্শন করি বা যাই, ঘুরতে যাই। আই ভিজিট টু কোথায়, নদীর তীরে। তাহলে নদীর তীরে যে কি ব্যাংক, তাহলে আই ভিজিট টু দা ব্যাংক অফ রিভার। প্রতিদিন বিকেলবেলা, তাহলে কি করব, যে এভরি আফটারনুন হয়ে গেল, যে আই ভিজিট টু দা ব্যাংক অফ রিভার এভরি আফটারনুন। আবার এটাকে এরকমটা করতে পারো, যে এটাও বলা যেতে পারে যে আই গো ফর এ ওয়াক বাই দ্য রিভার। নদীর তীরে বাই দ্য রিভারও বলা যাবে, এটাও করা যেতে পারে। চলো পরের বাক্য কি দেখে নিই। পরের বাক্য যেটা আছে সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে যায়। এই যে এটাও কি, এটা হচ্ছে একটা চিরন্তন সত্য, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে, কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল ফোটে, বাতাস বয়, পাখিরা আকাশে ওড়ে, সূর্য পূর্ব দিকে ওঠে, এরকম ধরনের সমস্ত এগুলো কি সব প্রেজেন্ট ইনডিফিনাইট। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জল জমে যায়, এখানে সাবজেক্ট কোনটা, জল জমে। ভার্ব কোনটা, সেটা হচ্ছে জমে যাওয়া, এটা হচ্ছে ভার্ব। তাহলে হচ্ছে ওয়াটার। দেখো ওয়াটার যেটা, সেটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হিসাবেই হবে।
ঠিক আছে, যে জল ওয়াটার কি হবে তাহলে জমে যাওয়া ইংরেজি কি ফ্রিজ, তাই তো। তাহলে কি হবে ফ্রিজ, FREEZES, ওয়াটার ফ্রিজ 0 ডিগ্রি সেন্টিগ্রেড কি হবে at 0 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো যদিও এরকম ভাবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড লেখা আছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড এটা লেখা যেতে পারে, তবে আমার মনে হয় যে যেহেতু এটা একটা সায়েন্স, মানে সায়েন্স এইভাবে লেখা হয় এরকম ডিনোট দিয়ে, মানে এরকম সিম্বল দিয়ে, সেই কারণে এরকম না লিখে তুমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড বানান করেই লেখো যে 0 ডিগ্রি 0 ডিগ্রি সেন্টিগ্রেড 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমি যখন কেমিস্ট্রি বা ফিজিক্সের যখন আমি সায়েন্সের হিসেবে পড়ছি তখন ঠিক আছে, কিন্তু লিটারেচারের ক্ষেত্রে এভাবে বানান করে লেখাই উচিত যে ওয়াটার ফ্রিজ অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে দেখো যে আমি ক্রিকেটের থেকে ফুটবল পছন্দ করি। নেক্সট সেন্টেন্স কি আছে, যে আমি ক্রিকেটের থেকে ফুটবল পছন্দ করি, অর্থাৎ এখানে কম্পারিজন বোঝাচ্ছি, পছন্দ করা। তো এই ক্ষেত্রে যে ভার্বটা আমরা দিতে পারি সেটা হচ্ছে প্রেফার করা, বলি না যে প্রেফার। আর এখানে মনে রাখতে হবে প্রেফার, জুনিয়র, সিনিয়র, ঠিক আছে, প্রেফারেবল, এইগুলোর ক্ষেত্রে কি বসে, প্রিপোজিশন কিন্তু টু বসে, এখানে কম্পারিজন অর্থে কিন্তু দ্যান বসে না। লিখেছে আমি ক্রিকেটের থেকে ফুটবল পছন্দ করি, তাহলে আই প্রেফার, মানে আমি প্রেফার করি ক্রিকেটের থেকে ফুটবল, তাহলে কি হবে আই প্রেফার, কি পছন্দ করি, ফুটবল, যেটা করি সেটা আগে লিখতে হবে, মানে যেটা বেশি করি এরপরে লিখবে যে আই প্রেফার ফুটবল, আই প্রেফার ফুটবল টু ক্রিকেট, টু ক্রিকেট, এটাই হয়ে গেল যে আই প্রেফার ফুটবল টু ক্রিকেট, তার মানে ক্রিকেটের তুলনায় বা ক্রিকেটের থেকে আমি ফুটবল বেশি পছন্দ করি। 4 নম্বর বাক্য দেখো যে আমি জানি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, আমি জানি কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, তাহলে আমি জানি কি হয়েছে আই নো কিভাবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, মানে হচ্ছে হাউ টু প্রোটেস্ট অন্যায়ের বিরুদ্ধে, এখানে প্রিপোজিশন কি বসবে এগেইনস্ট অন্যায় কি হচ্ছে জাস্টিস মানে ন্যায়, আর অন্যায় মানে হচ্ছে কি হয়েছে ইনজাস্টিস, তাহলে কি দাঁড়ালো যে আই নো হাউ টু প্রোটেস্ট এগেইনস্ট ইনজাস্টিস। 5 নম্বর দেখো যে সেই দিনটার কথা ভেবে আমি এখনো কষ্ট পাই। এই যে অনেকের এটা মনে হতে পারে যে সেই দিনটার কথা বলছে, তার মানে অতীতের কথা, তার মানে কিন্তু অতীত নয়, এটা সাধারণ ঘটনা বলছে। ধরো অতীতে কোনো একটা হাদসা হয়েছিল বা কোনো একটা দুর্ঘটনা বা কিছু হয়েছিল, সেই কথাটা ভেবে আমি কষ্ট পাই, তার মানে এটা কিন্তু এখনকার বর্তমানে সাধারণ ঘটনা, প্রতিদিনের ঘটনা, যে সেই দিনটার কথা যখনই মনে পড়ে তখনই আমি কষ্ট পাই, সেই দিনটার কথা যখনই মনে পড়ে তখন আমি কষ্ট পাই। দেখো এটাকে দুভাবে করা যায়, এক হচ্ছে তুমি সেই দিনটার কথা ভেবে আমি এখনো কষ্ট পাই, অর্থাৎ এটা সিম্পল প্রেজেন্টে দেওয়া আছে। আবার এটাকে যদি আমি মনে করি যে কমপ্লেক্সে করব, কম্পাউন্ড, যে যখন আমি সেই দিনটার কথা ভাবি তখন আমি কষ্ট পাই, এরকমও করতে পারো। তাহলে দু রকমই দেখাচ্ছি। তুমি যদি ওয়েন দিয়ে করো, যে ওয়েন আই, যখন আমি ভাবি, ওয়েন আই থিঙ্ক বা ওয়েন আই রিমেম্বার, ঠিক আছে, কারণ পুরোনো অতীত রিকল হয় বা রিমেম্বার হয়, যে ওয়েন আই রিমেম্বার দ্যাট ডে, ওয়েন আই রিমেম্বার দ্যাট ডে, মানে যখন আমি স্মরণ করি সেই দিনটা আমি কষ্ট পাই বা আমি অনুভব করি কি হবে, যে আই ফিল পেন। আর আরেকটা কি করতে পারো, যে এরকম করতে পারো যে আমি এখনো কষ্ট পাই সেই দিনের কথা ভেবে, এটাকে যদি তুমি সিম্পল প্রেজেন্টে করো তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, যে আই স্টিল ফিল পেন, মানে এখনো আমি কষ্ট পাই বা এখনো আমি কষ্ট অনুভব করি, আই স্টিল ফিল পেন ভেবে, তাই তো কি হবে তাহলে থিঙ্ক থেকে হচ্ছে থিঙ্কিং, যে থিঙ্কিং অ্যাবাউট দ্যাট ডে, এটাও করা যেতে পারে। বা থিঙ্কিংটাকে ফার্স্টে করে দিতে পারতো, যে থিঙ্কিং অ্যাবাউট দ্যাট ডে আই স্টিল ফিল পেন, এটাও করা যাবে। তুমি কি বাস্তবধর্মী উপন্যাস পছন্দ করো? দেখো এটা হচ্ছে কি সিম্পল প্রেজেন্টের কিন্তু হচ্ছে ইন্টারোগেটিভ, অর্থাৎ
যদি এটা অ্যাসার্টিভে থাকতো, মানে তুমি বাস্তবধর্মী গান পছন্দ করো, এটা অ্যাসার্টিভ হিসেবে বলছি, তাহলে কি বলতাম যে ইউ লাইক রিয়েলিস্টিক, সরি এখানে উপন্যাস দেওয়া আছে, তুমি কি বাস্তবধর্মী উপন্যাস পছন্দ করো, তার মানে যে ইউ লাইক রিয়েলিস্টিক নভেল। এবার এটা কিন্তু তা তো দেয়নি, এখানে ইন্টারোগেটিভ অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন আছে যে তুমি কি বাস্তবধর্মী গান পছন্দ করো। তাহলে সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে কোনো অক্সিলারি ভাব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ কোনো কিছু থাকে না। সেই কারণে জন্য কাকে স্মরণ করব, ডু বা ডাজকে স্মরণ করব, ডু বা ডাজকে স্মরণ করব। যদি ভার্বের শেষে এস বা ইয়েস থাকে তাহলে ডাজ, আদারওয়াইজ ডু। তাহলে কি হবে, ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো, মানে ডু ইউ লাইক রিয়েলিস্টিক নভেল, ডু ইউ লাইক রিয়েলিস্টিক নভেল, তুমি কি বাস্তবধর্মী উপন্যাস পছন্দ করো। পরের সেন্টেন্স 7 নম্বর দেওয়া আছে, সে আমার পরিচিত, সে আমার পরিচিত। দেখো এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, মানে সেন্টেন্স আমি আগেও বলেছি যে সেন্টেন্স স্ট্রাকচার করতে শিখতে গেলে তোমাকে ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জের ব্যাপারটাও জানতে হবে, কারণ অ্যাক্টিভ প্যাসিভ ধরার জন্য। সে আমার পরিচিত, এটা কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু আদতে এটা প্যাসিভ ভয়েস বা হচ্ছে কর্মবাচ্য, ঠিক আছে, প্যাসিভ ভয়েস এটা। যদি বলতাম আমি তাকে চিনি, ঠিক আছে, আমি তাকে চিনি, তাহলে হবে কি, সেটা হচ্ছে অ্যাক্টিভ, কিন্তু সে আমার পরিচিত মানে সে হয় আমার পরিচিত, এটা কিন্তু প্যাসিভ ভয়েস আছে। এর অ্যাক্টিভটা কি হবে, এর অ্যাক্টিভটা হচ্ছে এটাই যে আই নো হিম, ঠিক আছে, আই নো হিম মানে আমি তাকে জানি বা আমি তাকে চিনি। এটা করলেও হয়তো হবে, নাম্বার দিতে পারে, কিন্তু আবার এটা দেখার জন্যই যে তুমি বুঝতে পেরেছো কিনা এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ সেটা দেখার জন্য সেই হিসাবে হয়তো ফুল মার্কস নাও দিতে পারে। তাই এটা রাইট অ্যান্সার এটা হওয়া উচিত যে এটার ভয়েস চেঞ্জ করে দাও, যে কি থাকলে হিম হয়, হি থাকলে হিম হয়, তার মানে হচ্ছে হি। এরপরে অক্সিলারি ভার্ব একটা বসবে, মানে যে হি ইজ নোন, আর নোনের পরে প্রিপোজিশন টু বসে, বাই বসে না। হি ইজ নোন টু মি, হি ইজ নোন টু মি মানে সে আমার পরিচিত। পরের সেন্টেন্স কি দেওয়া আছে 8 নম্বর, যে তারা কি মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে, তারা কি মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে। তাহলে দেখো এটা যদি আমি অ্যাক্টিভে করি, এই যদি অ্যাসার্টিভে করি তাহলে কি করব, যে দে প্লে ক্রিকেট, তাই তো, দে প্লে ক্রিকেট এভরি ডে, দে প্লে ক্রিকেট এভরি ডে ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। এটা কি দাঁড়ালো, এটা হচ্ছে অ্যাসার্টিভ। এবার এটার আমরা সেম আবার কি করছি, যে ইন্টারোগেটিভ করছি, যে তারা কি মাঠে প্রতিদিন ক্রিকেট খেলে, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে সেম একই ভাবে কি হবে, ডু কে ব্যবহার করতে হবে অক্সিলারি ভার্ব, তার মানে ডু কে আগে দিয়ে দাও, তাহলেই হবে যে ডু দে প্লে ক্রিকেট এভরি ডে ইন দ্য ফিল্ড, শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আজকে প্রেজেন্ট ইনডিফিনাইট শেষ হলো, ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে করতে হবে। কিন্তু ওই যে একটা জিনিসই বলেছি, যে ক্যান্ডিডেট দু একজন যারা বলেছো ফ্রিতে ক্লাস দেওয়ার জন্য বা ইউটিউবে ক্লাস করানোর জন্য, তোমাদেরকেই ঘুরিয়ে বলা হচ্ছে যে একবার লাস্ট ভিডিওগুলোর ভিউজ দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে কেন কেউ করে না, বা এসআই এর মেন কোর্স কেন ইউটিউবে ফ্রিতে দেওয়া যায় না। তো যাই হোক, যে যারা পরীক্ষা প্রস্তুতির যারা জয়েন করতে চাইছো পেড কোর্সে, অনলাইন বা অফলাইন, অফলাইনের ক্ষেত্রে পরীক্ষা প্রস্তুতির অ্যাড্রেস হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, আর যারা অনলাইনে জয়েন হতে চাও 77974274 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো। কেপিএসআই মেন স্পেশাল 3 মাসের স্পেশাল কোর্স, সেই সঙ্গে হয়েছে ডব্লিউপিএসআই প্রিলি প্লাস মেন বা ডব্লিউপিএসআই মেন 6 মাসের স্পেশাল কোর্স। যারা জয়েন করতে চাও ইমিডিয়েট জয়েন করতে পারো। কেপিএসআই মেন স্পেশালের ক্ষেত্রে আজকেই লাস্ট ডেট, রাত্রি 10টা পর্যন্ত অ্যাডমিশন চলবে।